সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসটার ডিউরেশন একটু লং হতে পারে, কারণ আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ে যে বাকি অংশটুকু ছিল আমাদের পুরোটাই শেষ করব এবং এই ক্লাসের পর আমরা অনুশীলনী সমাধানে যাব। তো তোমরা যারা যারা এখন পর্যন্ত শুরু থেকে ক্লাসগুলো কন্টিনিউ করোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ক্লাসগুলো একদম শুরু থেকে কমপ্লিট করো এবং যারা যারা শুরু থেকে কমপ্লিট করেছো তারা আজকের ক্লাসটি কন্টিনিউ করো। আজকের ক্লাসে মেইন যে আলোচনার বিষয় সেটি হলো কার ও ফলা। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের দুটি রূপ রয়েছে, একটি দেখো পূর্ণরূপ এবং অন্যটি হলো সংক্ষিপ্ত রূপ বা কার। তাহলে স্বরবর্ণের আমরা দুটি রূপ পেলাম, একটি পূর্ণরূপ এবং অন্যটি হলো সংক্ষিপ্ত রূপ অথবা কার। তাহলে এমসিকিউতে যদি আসে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কোনটি, তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার। তারপরে দেখো স্বরবর্ণের পূর্ণরূপ। স্বরবর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন এর পূর্ণরূপ লেখা হয়, যেমন সরিয় সরেয়া হর্ষ ই দীর্ঘ ই ইত্যাদি। স্বরবর্ণের পূর্ণরূপ শব্দের শুরুতে, মাঝে, শেষে 3 অবস্থায় থাকতে পারে। তাহলে এমসিকিউতে যদি আসে স্বরবর্ণের পূর্ণরূপ কোন কোন অবস্থানে থাকতে পারে, শুরুতে, মাঝে নাকি শেষে, অ্যান্সার হবে 3 অবস্থাতেই থাকতে পারে। দেখো এখানে বেশ কিছু উদাহরণ দিয়ে দেওয়া রয়েছে, শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। শব্দের শুরুতে দেখো স্বরবর্ণ কথায় কথায় বসেছে পূর্ণরূপ, অলংকার, আকাশ, ইলিশ। এখানে সরিয় সরেয়া হর্ষ ই, এগুলো কিন্তু প্রত্যেকটাই স্বরবর্ণের পূর্ণরূপ। ওকে, তারপর দেখো শব্দের মাঝে কুরআন, বাইচি, আউশ। কুরআন দেখো সরে আ কি স্বরবর্ণের পূর্ণরূপ। বইচি দেখো হর্ষ ই, এখানে স্বরবর্ণের পূর্ণরূপ, এবং আউশ দেখো এখানে হর্ষ উ স্বরবর্ণের পূর্ণরূপ। আচ্ছা দেখো শব্দের শেষেও কিন্তু স্বরবর্ণের পূর্ণরূপ বসে, যেমন শ্যামাই, জামাই, বউ। তাহলে শ্যামাইয়ের হর্ষ ই, জামাইয়ের হর্ষ ই, বউয়ের কি হর্ষ উ, এগুলো সবগুলোই কি স্বরবর্ণের পূর্ণরূপ। এরপরে আলোচনায় আমরা দেখতে পাচ্ছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয় তখন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার ব্যবহৃত হয়। তাহলে সংক্ষিপ্ত রূপ বা কার কখন ব্যবহৃত হচ্ছে, যখন স্বরধ্বনিটি ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হচ্ছে। যেমন দেখো আকার, হিস্যিকার, দীর্ঘিকার, হুসুকার, দূর্ঘকার, রিকার, একার, ঐকার, অকার এবং ঔকার। দেখো এখানে আমি সুন্দর মতো মার্ক করে দিয়েছি। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো 10টি। এরপরে দেখো বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা। বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা মোট 32টি। খুব ভালোভাবে নোটিস করতে হবে এমসিকিউতে কি বলছে, ব্যঞ্জন ধ্বনি বলছে নাকি ব্যঞ্জন বর্ণ বলছে। যখনই বলবে যে ব্যঞ্জন ধ্বনি কয়টা, তখন অবশ্যই অ্যান্সারে দাগাইতে হবে ব্যঞ্জন ধ্বনি হলো 32টি, এবং ব্যঞ্জন যদি বর্ণ বলে তাহলে ব্যঞ্জন বর্ণ 39টি। তো এখানে বাংলা ব্যঞ্জন ধ্বনি যে 32টা ব্যঞ্জন ধ্বনি রয়েছে সেগুলো একটি সুন্দরভাবে ছক আকারে দেওয়া রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নিবে। আমরা পরের পৃষ্ঠায় দেখতে পাই বাংলা ব্যঞ্জন বর্ণ। আচ্ছা এটা কিন্তু ব্যঞ্জন ধ্বনি নয়, এটা হলো ব্যঞ্জন বর্ণ। দেখো কি বলেছে, বাংলা ব্যঞ্জন বর্ণের যে তালিকা আমরা পাই তাতে ব্যঞ্জন বর্ণ রয়েছে কয়টি? ব্যঞ্জন বর্ণ হলো 39টি। আচ্ছা এখানে ছকের মাধ্যমে আমাদের ব্যঞ্জন বর্ণগুলো দেখানো হয়েছে, তো আমরা ব্যঞ্জন বর্ণগুলো এক নজর দেখে নেবে। ব্যঞ্জন ধ্বনির সঙ্গে এ তালিকা মিলিয়ে দেখলে আমরা পাচ্ছি অতিরিক্ত 8টি বর্ণ রয়েছে। এগুলি কি কি? ইয়, অন্তস্থ জ, মধ্যাহ্ন, মধিনাস্য, খণ্ডোক্ত, অনস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। আচ্ছা দেখো কি বলেছে, এগুলো কোনো ধ্বনি প্রকাশ করে না। আচ্ছা কেন ধ্বনি প্রকাশ করে না আমরা আগামীতে সেই আলোচনাগুলো দেখতেছি। দেখো দন্তন্য এবং মূর্ধন্য এর উচ্চারণ কিন্তু অভিন্ন, যেমন বান এবং বান। লিখিত ভাষায় এই দুইয়ের অর্থ আলাদা, একটি বন্যা আর একটি হলো কি তীর। তাহলে এই বান মানে হলো বন্যা এবং এই বান মানে হলো তীর। মধিনাস্য এর উচ্চারণ হয় তালিবস্যের মতো। বানানে ভাষা লিখলেও উচ্চারণ করতে হয় ভাষা। তাহলে কি মধিনাস্য উচ্চারণ কিসের মতো হচ্ছে? তালিবস্যের মতো হচ্ছে না। আবার দেখো তো এবং খণ্ডোক্ত এর উচ্চারণ কিন্তু একই। আমরা কি কখনো খণ্ডোক্ত উচ্চারণ করি? আমরা সবসময় উচ্চারণ করি কি তো উচ্চারণ করি না। আচ্ছা উদাহরণ দেখো সৎ। আবার দেখো উ এবং অনস্বর এর উচ্চারণেও কোনো পার্থক্য নেই, যেমন দেখো ব্যাং আবার কি ব্যাং।
বিসর্গ এবং চন্দ্রবিন্দু স্বতন্ত্র বর্ণ নয়। আচ্ছা, বিসর্গ চন্দ্রবিন্দু স্বতন্ত্র বর্ণ নয় কেন? কারণ বিসর্গ ও চন্দ্রবিন্দু কখনো একা ইউজ হয় না। দেখবা সবসময় চন্দ্রবিন্দু কি কোনো একটি বর্ণের উপরে ব্যবহৃত হয়, আবার বিসর্গ কি কোনো একটি বর্ণের পরে ইউজ হয়। তাহলে বিসর্গ এবং চন্দ্রবিন্দু কোনো স্বতন্ত্র বর্ণ নয়। এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, দাগায় রাখো। আবার দেখো, এগুলো ধ্বনি প্রকাশের বা উচ্চারণের নির্দেশক অনুচিহ্ন। তাহলে এমসিকিউতে আসতে পারে না যে নির্দেশক অনুচিহ্ন কোনগুলো? তাহলে নির্দেশক অনুচিহ্ন হলো বিসর্গ এবং চন্দ্রবিন্দু। আবার দেখো, আরবিতে যেমন হরকত আছে এগুলো তেমনই। ইয় এর উচ্চারণ কখনো অ, যেমন কি মি আ, মি ও, ও উচ্চারণ হচ্ছে না, মি আ, মি ও। আচ্ছা দেখো, কখনো দন্তমূলীয় দন্তন্য ধ্বনির মতো, যেমন ব্যঞ্জন, দেখো ব্যঞ্জন। লাঞ্ছনা, লাঞ্ছনা। বিসর্গের সাহায্যে ধ্বনির দ্বিত্ব উচ্চারণ বোঝায়। তাহলে কিসের মাধ্যমে ধ্বনির দ্বিত্ব উচ্চারণ বোঝায়? বিসর্গের মাধ্যমে। দাগিয়ে রাখো লাইনটি। যেমন অতঃপর, উচ্চারণ করতে হলে অতঃপর, তাহলে কি পটা দুবার উচ্চারণ করতে হচ্ছে না। আবার দেখো প্রাতরাশ, প্রাতরাশ। অনুরূপ দেখো, নির্দেশ ব্যঞ্জন নিচের কি অন্তঃস্থ ব দিয়ে করা হয়, যেমন বিশ্ব, তাহলে কি বিশ্ব। অশ্ব, অশ্ব। দেখো চন্দ্রবিন্দুর সাহায্যে স্বরের অনুনাসিকতা বোঝায়, যেমন দেখো আ, ই, উ। অন্তঃস্থ জয়ের উচ্চারণ বোরকার জয়ের মতো হয়, যেমন যদি, যাই। আচ্ছা, এই যে এতটুকু আমরা আলোচনা করলাম, এই আলোচনার যেটা মেইন জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে সেগুলো হলো এই 8টি বর্ণ। এই 8টি বর্ণ কি আমরা অতিরিক্ত পাচ্ছি, যেগুলো কি কোনো প্রকার ধ্বনি প্রকাশ করে না। আর একটা খুব ইম্পর্টেন্ট লাইন, যে বিসর্গ এবং চন্দ্রবিন্দু স্বতন্ত্র বর্ণ নয়। তাহলে এগুলো কোন বর্ণ? এগুলো হলো অনুচিহ্ন। ওকে, সো এখান থেকে আমরা মুখস্থ রাখবো এই 8টি বর্ণ যেগুলো আমরা অতিরিক্ত পেয়েছি, এগুলো কোনো ধ্বনি প্রকাশ করে না। এবং এখান থেকে মনে রাখবো বিসর্গ এবং চন্দ্রবিন্দু স্বতন্ত্র বর্ণ নয়, এগুলো হলো অনুচিহ্ন। ওকে, ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জনধ্বনি প্রকাশের জন্য যেসব বর্ণ ব্যবহার করা হয় সেগুলি হলো ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জনধ্বনি প্রকাশের জন্য যেসব বর্ণ ব্যবহার করা হয় সেগুলো কি? এমসিকিউতে যদি আসে তবে সেগুলো হলো ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণগুলো লেখার সময় কয়েকভাবে লেখা হয়, তখন এগুলোকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়। দেখো নিচে এগুলো আলোচনা করা হলো। ব্যঞ্জন বর্ণে পূর্ণরূপ। ব্যঞ্জন বর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন এর পূর্ণরূপ লেখা হয়। ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ শব্দের শুরুতে, মাঝে এবং শেষে 3 অবস্থায় থাকতে পারে। যেমন আমরা একটু আগে স্বরবর্ণের বেলাও দেখেছি যে স্বরবর্ণের পূর্ণরূপ শুরুতে, মাঝে এবং শেষে 3 অবস্থায় থাকতে পারে। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে যে শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণের রূপ কলম, খাতা, গগন, ঘর ইত্যাদি। পরবর্তী পেজে আমরা দেখতে পাই যে শব্দের মাঝে ব্যঞ্জন বর্ণের রূপ এবং শব্দের শেষে। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, আশা করি সেগুলো তোমরা বুঝতে পারবে। এরপর দেখো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণ যেমন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে আকৃতি পরিবর্তন হয়, তেমনি কিছু ব্যঞ্জন বর্ণ কিছু স্বরবর্ণ কিংবা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে আকৃতি পরিবর্তন হয় এবং সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। ব্যঞ্জনবর্ণের এই সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তাহলে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এবং একটু আগে আমরা পড়েছি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। খুব বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসার মতো দাগিয়ে রাখো। দেখো, যে ব্যঞ্জনটি যুক্ত হয় তার নাম অনুসারে ফলার নামকরণ হয়। যেমন ম এ জ ফলা কি ময় জ ফলা, ম এ র ফলা ম রফলা, ময়ে ল ফলা কি ময় লফলা, ময়ে ব ফলা ইজ ইকুয়াল টু কি ময় ব ফলা। আচ্ছা, ফলা এরকম বিভিন্ন রূপ দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে খুব বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা তোমরা একটু মার্ক করে রাখো অথবা বইয়ের পাশে লিখে রাখো যে ফলা মোট হলো 6টা। 6টা ফলা কি কি? জ ফলা, ব ফলা, ম ফলা, র ফলা, ন ফলা এবং ল ফলা। এই ফলাগুলো কীভাবে তোমরা মনে রাখতে পারো তার সংক্ষিপ্ত একটা টেকনিক দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে। তো চ্যানেলে একটু দেখবা সার্চ করে, যেখানে আমরা টেকনিক রিলেটেড অনেকগুলো ভিডিও একটা প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে। সো এখানে সার্চ করলে আশা করি পেয়ে যাবা যে ফলাগুলো খুব সহজেই তোমরা কীভাবে মনে রাখতে পারো। ওকে, আমরা নেক্সট পরের দিকে আগাই। 2 বা তার চেয়ে বেশি ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জন ধ্বনি দুটি একত্রে লেখা হয়। যেমন ব যোগ অ যোগ ক যোগ তো যোগ আ ইজ ইকুয়াল টু কি বক্তা। এখানে দ্বিতীয় বর্ণ হলো ক প্লাস তো এর মূল রূপ পরিবর্তিত হয় কি হয়েছে
কয় তো। যুক্ত ব্যঞ্জন কয়েক ধরনের হতে পারে, যেমন দেখো দ্বিত্ব ব্যঞ্জন, সাধারণ, যুক্ত ব্যঞ্জন। দেখো ক নাম্বার আলোচনা দ্বিত্ব ব্যঞ্জন। একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। খুব ইম্পর্টেন্ট একটি লাইন দাগিয়ে রাখো, এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, যে একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কোন ব্যঞ্জন বলে? তাকে বলে দ্বিত্ব ব্যঞ্জন। যেমন উচ্চ, চ প্লাস চ, বিপন্ন, ন প্লাস ন, সজ্জন, সম্মান ইত্যাদি। এরপরে আলোচনা দেখো সাধারণ যুক্ত ব্যঞ্জন। ব্যঞ্জন দ্বিত্ব ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে সাধারণ যুক্ত ব্যঞ্জন বলে। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, লাইনটি দাগিয়ে রাখো, যেমন লক্ষ্য, ক যোগ মূর্ধন্যাস্য, বক্র, পন্থা ইত্যাদি। কয়েকটি ব্যঞ্জন যুক্ত হয়, যুক্ত ব্যঞ্জন গঠিত হচ্ছে, তার উপর নির্ভর করে সাধারণত যুক্ত ব্যঞ্জন কয়েক রকমের হয়। যেমন কি দেখো দুটি ব্যঞ্জন সংযোগে, তিনটি ব্যঞ্জন সংযোগে এবং চারটি ব্যঞ্জন সংযোগে। তো তোমরা একটু উদাহরণগুলো দেখে নিবে। এরপরের পৃষ্ঠা দেখো চেনা বা শনাক্তকরণের সুবিধা বা অসুবিধার দিক থেকে যুক্ত ব্যঞ্জন দু প্রকার নির্দেশ করা হয়। এক নম্বর স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন এবং অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। আচ্ছা, স্বচ্ছ আর অস্বচ্ছ কীরকম একটু দেখো। যেসব যুক্ত ব্যঞ্জনের মধ্যকার প্রতিটি বর্ণের রূপ স্পষ্ট সেগুলোকে স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন বলে। আচ্ছা, একটু ভালো মতো খেয়াল করে দেখো, উঁয়, খ, দন্ত, শয়, তো, ময়, প। দেখো এগুলো বোঝা যাচ্ছে না যে উঁয়ের সাথে খ যুক্ত রয়েছে, দুন্দাশয়ের সাথে কি তো যুক্ত রয়েছে। আচ্ছা, যেগুলো আমরা খালি চোখে বুঝতে পারতেছি যে কোনটার সাথে কি যুক্ত রয়েছে সেগুলোকে আমরা বলবো স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। আবার দেখো যেসব যুক্ত ব্যঞ্জনের মধ্যকার সব কোটি বা কোনো রকম বর্ণের রূপ স্পষ্ট নয় সেগুলোকে কোন ব্যঞ্জন বলে? সেগুলোকে বলে অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। যেমন দেখো ক্র যুক্ত খ, হয়, ম, গয়, ধ, ত্র। আচ্ছা, এগুলো দেখো তো, এগুলো এখানে অনুমান করা যাচ্ছে যে এখানে ক প্লাস রো রয়েছে? যাচ্ছে না। আচ্ছা, এখানে ক যোগ মূর্ধন্য রয়েছে যুক্ত খ, এখানে কি অনুমান করা যাচ্ছে যে এখানে কি কি বর্ণ রয়েছে? সহজে এগুলো সহজে অনুমান করা যাচ্ছে না যে এগুলোর সাথে কি কি ব্যঞ্জন বর্ণ যুক্ত রয়েছে। সো যেগুলো আমরা সহজে অনুমান করতে পারবো না যে এগুলোতে কী কী ব্যঞ্জন বর্ণযুক্ত রয়েছে, সেগুলো হলো সিম্পল অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। তাহলে স্বচ্ছ আর অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন অনুমান করা খুব সহজ। আশা করি তোমরা একটি ক্লাসের মাধ্যমেই এটি বুঝতে পেরেছো। বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে, উদাহরণগুলো একটু দেখে নিবে। তারপর দেখো যুক্ত ব্যঞ্জন বর্ণ বিশ্লেষণ। যুক্ত ব্যঞ্জন বর্ণকে বিশ্লেষণ করাই যুক্ত ব্যঞ্জন বর্ণ বিশ্লেষণ। যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো বিশ্লেষণ করলে যে রূপ পাওয়া যায় তা নিচে দেখানো হলো। দেখো কয়ত, কয়রফলা, যুক্ত খ, উয়ে ক, উয়ে খ, উয়ে গ ইত্যাদি। আচ্ছা, এখানে যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো মেইনলি বিশ্লেষণ করে দেখা হয়েছে। বিশ্লেষণ বলতে কি? বিশ্লেষণ বলতে আলাদা আলাদা করে দেখানো হয়েছে। এগুলো এক নজর করে দেখে নিবে এবং মনে রাখার চেষ্টা করবে যে কোনটার সাথে কোনটা যুক্ত রয়েছে। পরবর্তী পৃষ্ঠায় দেখো কি বলেছে, ধ্বনি পরিবর্তন অর্থাৎ সন্ধি। পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন হয় তাই হলো ধ্বনি পরিবর্তন। তাহলে ধ্বনি পরিবর্তন বলতে আমরা কি বুঝি? পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন তাকে বলা হয় ধ্বনি পরিবর্তন। যেমন দেখো 1 যোগ টি ইজ ইকুয়াল টু একটি। এখানে একটি শব্দের পূর্বের ধ্বনিটি হলো দেখো এ, আর পরের ধ্বনিটি হলো ই। স্বরধ্বনি দুটি উচ্চারণের দিক থেকে এক শ্রেণীর নয়। এ হলো নিম্ন মধ্য স্বরধ্বনি আর ই হলো উচ্চ স্বরধ্বনি। আচ্ছা, এখানে সেভাবেই এ প্লাস ই ইজ ইকুয়াল টু কি হয়েছে? এ হয়েছে। সন্ধিতে এভাবেই ধ্বনি পরিবর্তিত হয়। সন্ধি শব্দের অর্থই মিলন। ইম্পর্ট্যান্ট একটা লাইন দাগিয়ে রাখো, সন্ধি শব্দের অর্থ হলো মিলন, অর্থাৎ দুটি ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। যেমন মহা যোগ আকাশ ইজ ইকুয়াল টু মহাকাশ, দিক যোগ অন্ত ইজ ইকুয়াল টু দিগন্ত। প্রথম উদাহরণে স্বরে আ প্লাস স্বরে আ মিলে হয়েছে আ। এখানে কি হবে? স্বরে আ প্লাস স্বরে আ মিলে আ হলো, একটু দেখো মহা, হায়ের শেষে দেখো স্বরে আ উচ্চারিত হচ্ছে প্লাস আকাশ। দেখো তো আকাশ, আকাশ উচ্চারণ করো তো, প্রথমে স্বরে আ উচ্চারিত হচ্ছে না। তাহলে দেখো প্রথম উদাহরণ অর্থাৎ মহাযোগ আকাশ ইজ ইকুয়াল টু কি? স্বরে আ প্লাস স্বরে আ মিলে কি হলো? দুটি বর্ণ যুক্ত হয়, স্বরে আ হলো। যেমন স্বরে আ প্লাস স্বরে আ ইজ ইকুয়াল টু কি? মহাকাশ। দেখো তো মহা, স্বরে আ এসেছে না মাঝখানে? আচ্ছা,
আবার দেখো দ্বিতীয় উদাহরণ ক প্লাস ও ইজ ইকুয়াল টু কি, ক অথবা গ হয়েছে। যেমন দিক, শেষে কি ক আছে না, প্লাস অন্ত সরিয় আছে না, তাহলে দেখো ক প্লাস সরিয় যুক্ত হয়ে কি হয়েছে, দিগন্ত। এরপরে দেখো সন্ধির ফলে ধ্বনি কিভাবে পরিবর্তিত হয় তা ধ্বনিতাত্ত্বিক প্রতিবেশ লক্ষ্য করলে বোঝা যায়। এখানে দুটি প্রতিবেশের সঙ্গে আমরা পরিচিত হই। দেখো ক নাম্বার কি বলেছে, একই শব্দের মধ্যে পরিবর্তন বা মিলন, এবং খ নাম্বার দেখো দুটি শব্দের মধ্যে পরিবর্তন বা মিলন। উপরে দৃষ্টান্তের একটি শব্দের ক্ষেত্রে প্রথম শ্রেণী পরিবর্তন ঘটেছে, যেমন বিদ্যালয় শব্দে আমরা দ্বিতীয় শ্রেণী পরিবর্তন বা মিলন দেখি। যেমন বিদ্যা যোগ আলয়, সরে আ প্লাস সরে আ মিলে কি হয়, সরে আ হয়। সন্ধিকে ধ্বনির পরিচয় অনুযায়ী ভাগ করতে গিয়ে তার দুটি বিভাগ নির্দেশ করা হয়, একটি হলো স্বরসন্ধি এবং আরেকটি হলো ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি কাকে বলে, ধ্বনি পরিবর্তন বা মিলন যখন স্বর ধ্বনির মধ্যেই সীমাবদ্ধ থাকে তখন তাকে স্বরসন্ধি বলে। যখন কিসের মধ্যে, যখন স্বরধ্বনির মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে আমরা বলি স্বরধ্বনি। যেমন হিত যোগ অহিত ইজ ইকুয়াল টু কি, হিতা হিত। আচ্ছা সরিয় প্লাস সরিয় মিলে কি হয়েছে, স্বরে আ। আচ্ছা এগুলো সবগুলো স্বরধ্বনি না, সরিয় একটা কি স্বরধ্বনি না, সরিয় কি স্বরধ্বনি না, তাহলে কি সবগুলো যখন স্বরধ্বনির মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে আমরা বলবো স্বরধ্বনি। ব্যঞ্জনধ্বনি কাকে বলে তাহলে, স্বরবর্ণ ও দুঃখিত স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনি, বা ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। যেমন দেখো মুখ যোগ ছবি ইজ ইকুয়াল টু মুখচ্ছবি। এখানে দেখো সরিয় প্লাস ছ, আচ্ছা একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি আছে না। আবার দেখো উচ্চারণ, উৎ যোগ চারণ, আচ্ছা এখানে তো প্লাস চ, তাহলে কি স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনি, বা কি ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। আচ্ছা দেখো স্বরসন্ধির সূত্র ও উদাহরণ, অর্থাৎ এই যে প্যারাটা রয়েছে এখানকার মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট হলো যেসব লাইন আমি দাগিয়ে দিয়েছি। দেখো 1 2 3 4 5 6 করে বেশ কয়েকটা লাইন রয়েছে। সো এই লাইনগুলোর মধ্যে তোমরা এই জিনিসটা মনে রাখবা যে সরীয় ধ্বনির পরে সরীয় ধ্বনি থাকলে উভয় মিলে কোন ধ্বনি হয়, সরীয় ধ্বনির পর সরীয় ধ্বনি থাকলে উভয় মিলে হয় স্বরে আ। আবার দেখো সরীয়র পরে স্বরে আ থাকলে উভয় মিলে হয় স্বরে আ। তো এইভাবে এখানে যতগুলো সূত্র রয়েছে তোমরা চেষ্টা করবা মনে রাখার, কারণ এগুলো এমসিকিউতে তোমাকে খুব সাহায্য করবে অ্যান্সার করতে। যেমন দেখো নব যোগ অন্ন, এখানে নবর কি সরীয় প্লাস অন্নর কি সরীয় মিলে হয়েছে নবান্ন, নবান্ন মাঝখানে কি নবা স্বরে আ আছে না, তাহলে সরীয় প্লাস সরীয় মিলে কি হয়েছে, স্বরে আ হয়েছে। ঠিক এভাবেই বাকি যেসব রুলস রয়েছে তোমরা এই রুলসগুলো মুখস্থ করার চেষ্টা করবা। সো পরের পেজে আমাদের এরকম আরও বেশ কিছু রুলস দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে প্রায় 12টা নিয়ম রয়েছে। তোমরা চেষ্টা করবে নিয়মগুলো বারবার দেখে অর্থাৎ চর্চা করে কিছুটা হলো যেন মাথায় থাকে। আচ্ছা লাস্ট পেজে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো, সন্ধির প্রয়োজনীয়তা। দেখো একটা লাইন আমি খুব সুন্দর মতো দাগিয়ে রেখেছি, অর্থাৎ তোমরাও দাগিয়ে নিবে। দেখো কি বলেছে, সন্ধির মাধ্যমে উচ্চারণের স্বাচ্ছন্দ্য আসে এবং শ্রুতি মাধুর্য বাড়ে, সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে। আচ্ছা জিজ্ঞাসা করতে পারো যে স্যার এই লাইনটাতে আহামরি এমন কি রয়েছে যে আমি একটা লাইন দাগিয়ে রাখবো। দেখো খুব বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসার চান্স খুব বেশি যে সন্ধি কি কি করে। তাহলে সন্ধি কি করে, দেখো সন্ধি উচ্চারণের স্বাচ্ছন্দ্য আনে, সন্ধি কি করে শ্রুতি মাধুর্য করে, এবং সন্ধি ভাষাকে কি করে সংক্ষিপ্ত করে। তাহলে আমরা এখানে কয়টা পয়েন্ট পেলাম, 3টা পয়েন্ট পেলাম। সন্ধি ভাষাকে স্বাচ্ছন্দ্য আনে, শ্রুতি মাধুর্য বাড়ায় এবং ভাষাকে কি সংক্ষিপ্ত করে। তাহলে এগুলো কি সন্ধির গুণ বা প্রয়োজনীয়তা। সো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। অনেক বড় একটা ক্লাস হলো, আশা করি তোমরা পুরো ক্লাসটা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছো, এবং ক্লাসটা শেষ হলেই তোমরা অনুশীলনী সলিউশন ক্লাস যেটা রয়েছে আমাদের একটা আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে অনুশীলনীর সলিউশন ক্লাসটা করে নাও। দেখবা যে ক্লাসটা করার পর যে অনুশীলনের প্রশ্নগুলো কতটা সোজা লাগে।
আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবে না আমাদের এই আয়োজন তোমাদের কেমন লাগতেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।